হ্যালো বন্ধুরা, মার্কেটে নেমে আসছে একের পর এক ধস, আর এই ধস কিন্তু দিনের পর দিন সামলানো আর সম্ভব হচ্ছে না। তো আজকের এই ভিডিওতে আমরা এই ধসের পেছনে কিছু কারণ বিশ্লেষণ করে দেখব। যে ধরনের কারণগুলো কিন্তু মার্কেটে দেখানো হচ্ছে বা নিউজে দেখানো হচ্ছে যে এইগুলো কারণ হতে পারে, সেগুলো আমরা বিশ্লেষণ করে দেখব যে সেগুলো কতটা গ্রহণযোগ্য। আর আমার মতে আমি যেগুলোকে মনে করি বিশেষ 5টি কারণ যেগুলো মার্কেটের হয়তো পতনের পেছনে যাদেরকে দায়ী করা যেতে পারে, সেগুলোও কিন্তু আমি আজকের এই ভিডিওতেই কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। তো আজকে এই বিশাল বড় ফল নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন -1.86, সেখানে নিফটি ব্যাংক কিন্তু অনেকটাই কম, মাত্র 0.82। আর এই রকমের বড় পতনের ফলে কিন্তু 28 বছরের রেকর্ড কিন্তু মার্কেট ভেঙে দিয়েছে। এই বিষয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, আমার চ্যানেলে আছে, দেখতে পাচ্ছেন যে মার্কেট ক্র্যাশ 28 বছরের রেকর্ড ভাঙবে। সেই রেকর্ড কিন্তু আজকে ভেঙে গেল, কারণ আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাস শেষ হলো। আর যদি জিজ্ঞেস করেন কোন রেকর্ড ভাঙলো, তাহলে কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। আর যারা দেখেছেন তারা অলরেডি জানেন যে ব্যাক টু ব্যাক 5 মাস কিন্তু নিফটি নেগেটিভে ক্লোজিং দিল। আমি যদি নিফটির মান্থলি চার্টে যাই, ফর এক্সাম্পল এটা হচ্ছে নিফটির চার্ট, এখানে আমরা দেখে নিতে চাই যে কি ঘটেছে। এটা ডে চার্ট, আমি এটাকে মান্থলি করে নেব, 1 মান্থ চার্ট। এখানে দেখতে পাচ্ছেন যে টানা কিন্তু 5খানা মান্থলি রেড ক্যান্ডেল। এর মানে কি, লাস্ট 5 মাস ধরে কিন্তু মার্কেট প্রত্যেক মাসে নেগেটিভ রিটার্ন দিয়েছে। আর এই রেকর্ড কিন্তু 28 বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে। এরকম লাস্ট হয়েছিল 1996-এ। সব কিছু ডিটেলে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিও থেকে পুরোপুরি যদি দেখেন, সব কিছু পুরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এখন আমি এর আগে অ্যাকচুয়ালি একটা ভিডিও দিয়েছিলাম, কালকেই, সেখানে কিন্তু আমি ক্লিয়ারলি বলেছি যে মার্কেট কোন জায়গায় এটা ঘোরাফেরা করতে পারে। এখানে একটু ছোট্ট করে বলে নিতে চাই, এই যে জায়গাটা বুঝতেই পারছেন, এরকম একটা জায়গা যেখানে মোটামুটিভাবে একটা রেজিস্ট্যান্স ফিল হচ্ছিল, এরকম একটা জায়গা থেকে এই যে টপ, এরকম একটা জায়গার মধ্যে কিন্তু মার্কেট ঘোরাফেরা করতে পারে। আজকেই বুঝতে পারছেন যে বড় এই পতনের ফলে কিন্তু মার্কেট সেই টেরিটরিতে ঢুকে যাচ্ছে। আপনাকে যদি এখানে দেখাতে চাই তাহলে কিন্তু হয়তো আপনি একটু বেটার বুঝতে পারবেন। তো এখানে আমি প্রথমে যাব ডে চার্টে, 1 ডে লাগালাম, এরপরে বুঝতেই পারছেন আমি কি কথাটা বলতে চাইছি। তো লাইনটা এখান থেকে বুঝতে পারছেন, আমি এই লাইনটার কথা যেটা বলতে চাইছি, এটা হচ্ছে একটা বেস ফর্ম করতে পারে। মোটামুটি 21,800 দেখানো হচ্ছে, তো সেটা হয়তো আর একটু আমি এই লাইনটাকে নিচে রাখতে চাইবো। আর একটা লাইন যেটা হবে আপারে, সেটা হচ্ছে এরমোড়া জায়গা, ঠিক আছে। তো আজকে বুঝতেই পারছেন যে সেই যে লেভেল, সেই লেভেলটাকে ক্রস করে একটা বড় রেড ক্যান্ডেল বানিয়ে কিন্তু মার্কেট সেই যে টেরিটরি, যে টেরিটরির কথা আমি আগেও বলেছি, এই ভিডিওতে বলছি, সেই টেরিটরিতে কিন্তু মার্কেট ঢুকে গেছে। এখন কোথায় সাপোর্ট? আমার মতে টেকনিক্যালি যেটা বলা যায় সেটা হচ্ছে এরকম একটা জায়গায় সাপোর্ট। সেটা আপনি 21,700 বলুন বা 21,600 বলুন, 21,600 থেকে 700-র কাছাকাছি আমি বলবো, বা 700-র একটু উপরে। তো সেই কারণে এই যে একটা বড় নেগেটিভ মুভ, এটা হয়তো কিছুটা প্রেডিক্ট করা যাচ্ছিল, কারণ এই জায়গায় যে প্রাইস অ্যাকশন, এখানে হয়তো মার্কেট একবার আসতে চাচ্ছিল, তো সেটা অলরেডি এসে গেছে। এবার এখানে টাইম পাস করবে বা কী ধরনের মুভমেন্ট দেবে সেটাই দেখার। আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে যে এখানে হয়তো একটা ভালো রকমের সাপোর্ট নিতে পারে। তো এটা গেল নিফটির একটা ছোট্ট টেকনিক্যাল অ্যানালাইসিস। তো এখন বড় প্রশ্ন হচ্ছে, কেবলমাত্র ইন্ডিয়ান মার্কেটই কি ডাউন, নাকি বাকি এশিয়ান মার্কেট বা আমেরিকান মার্কেট বা ইউরোপিয়ান মার্কেট সেগুলোও ডাউন, নাকি আমাদের মার্কেটেই কেবলমাত্র শুধু ধস নেমে আসছে? তার জন্য প্রথমেই আমরা একটু দেখে নেব যে বাকি এশিয়ান মার্কেটে ঠিক কী ঘটনা ঘটছে। প্রথমেই চলে এলাম নিকিতে। নিকি হচ্ছে 37,155-তে ক্লোজিং দিয়েছে। বুঝতেই পারছেন 28 ফেব্রুয়ারি টুডে। এখানে পার্সেন্টেজ টার্মে দেখুন 2.88% ডাউন নিক্কি। তো বুঝতে পারলেন এশিয়ার প্রথম মার্কেট আমরা দেখালাম নিক্কি, সে কিন্তু অলরেডি -2.88% ডাউন। কিন্তু আজকে নিফটি আমরা দেখেছি যে মাত্র -1.86%। তো এটা গেল নিক্কি। এবার যাচ্ছি কসপি। নিক্কি জানেন, নিক্কি হচ্ছে জাপানের, কসপি হচ্ছে কোরিয়া। তো কোরিয়াতে কি হচ্ছে আজকে দেখুন 28শে ফেব্রুয়ারি, ঠিক আছে, -3.39% ডাউন আজকে কসপি। বুঝতেই পারছেন যে সেকেন্ড মার্কেট যেটা দেখালাম কোরিয়ান মার্কেট, সেখানেও কিন্তু ভয়াবহ রকমের সেলিং প্রেসার এসেছে তাদের মার্কেটেও, ঠিক আছে। এরপরে যেটা চাই সেটা হচ্ছে হ্যাংসেং, মানে হংকংয়ে আপনি পৌঁছে গেছেন। হংকংয়ে কি হচ্ছে? হংকংয়ে আজকে মার্কেট যেখানে ক্লোজ হয়েছে দেখুন 3.28%। প্রত্যেকটাতে ডেটটা চেক করুন, 28শে ফেব্রুয়ারি, 3.28%। এতক্ষণ পর্যন্ত যে তিনটে মার্কেট দেখলেন, মানে নিক্কি, কসপি এবং হ্যাংসেং, তিনটেই কিন্তু ইন্ডিয়ান মার্কেটের থেকে আজকে বেশি পতন দেখিয়েছে।
আর এরপরে যেতে চাই লাস্ট সাংহাই কম্পোজিট মানে চায়না। এখানে দেখুন সাংহাই কম্পোজিটও আবার দেখুন 28 ফেব্রুয়ারি পড়েছে 1.98%, মানে প্রায় 2% বলতে পারেন। তো এশিয়ান মার্কেট লাগাতার চারটে যে মেন মার্কেট সেগুলো প্রত্যেকটাই কিন্তু 2% বা তার থেকে বেশি, এমনকি 3-3.5% পর্যন্তও কিন্তু আজকে পতন দেখিয়েছে। সে কারণে বুঝতেই পারলেন যে আজকে যদি আপনি জাস্ট এই ইন্ডেক্সগুলোর দিকে চোখ রাখতেন তাহলে বুঝতেই পারতেন যে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু একটা ভয়াবহ রকমের সেলিং আসতে চলেছে। আপনি বলবেন যে আমেরিকান মার্কেটে কী ছিল, ঠিক আছে, আপনি একটু দেখে নিন যে আমেরিকান মার্কেটে কী হয়েছিল। এখানে আজকে দেখুন এটা হচ্ছে -0.22, এটা দেখাচ্ছে এখন জাস্ট ওপেনিং হলো। তবে আমি যদি 5 ডে দেখাই তাহলে বুঝতেই পারছেন যে -5.37% ডাউন ছিল ন্যাসড্যাক। এটা যদি কালকের দেখতেন তাহলে কালকেই কিন্তু মানে 2% মতো ডাউন ছিল। সুতরাং ইউএস মার্কেটও কিন্তু নেগেটিভ ছিল। আর এই যে ন্যাসড্যাকের এই যে পতনটা সেটা কিন্তু আমাদের এখানে রিফ্লেক্ট করছে, দেখতে পাবেন। ফর এক্সাম্পল এখানে দেখুন আইটি20 যেটা -4.24%, মানে ভাবতে পারছেন আজকে যদি দেখেন, মানে সব ইন্ডেক্সগুলো তো আপনাদের চোখের সামনেই আছে, এখানে যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে আজকে সব থেকে কম পড়েছে ব্যাঙ্ক নিফটি 0.65% অনলি, আর আইটি বীজ সব থেকে বেশি পড়েছে, সেটা হচ্ছে -4.24%। তো এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের যে ভয়াবহ পতন মার্কেটে আসছে এর পেছনে ঠিক কারণ কি? আমি ভারতের মার্কেটের পরিপ্রেক্ষিতে কিন্তু কারণগুলোকে বিশ্লেষণ করে দেখতে চাই। এখন তার জন্য একটা আপনাকে নিউজে নিয়ে যেতে চাই। নিউজটা চলে এসেছি আমরা এখানে মিন্ট, ঠিক আছে। মিন্ট একটা যথেষ্ট ফেমাস এবং এখানে আপনি সঠিক এবং একদম টাটকা তাজা একদম খবর পেয়ে যাবেন। এখানে দেখুন সেন্সেক্স ট্যাঙ্কস 1400 পয়েন্ট, 5 রিজনস হোয়াই ইন্ডিয়া স্টক মার্কেট ফেল টুডে, ঠিক আছে। তো আমরা দেখে নিতে চাই যে 5টা কারণ কী কী এবং সেগুলো ঠিক কতটা গ্রহণযোগ্য। এখন প্রথমেই যেখানে দেওয়া আছে দেখুন স্টক মার্কেট ক্র্যাশ টপ 5 রিজনস, এখানে দেওয়া আছে বাজ অ্যাবাউট দ্য হিট অন আর্নিংস অফ ইন্ডিয়ান ব্যাঙ্কস। এটা কি বলতে চেয়েছে? প্রথম কারণ হিসেবে এরা যেটা দেখাতে চেয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের যে আর্নিং সেগুলো কিন্তু অনেকটা কম হতে চলেছে, ঠিক আছে। মানে ভারতীয় যেসব ব্যাঙ্কগুলো আছে বড় বড় তাদের আর্নিংয়ে কিন্তু ভালো রকমের নেগেটিভ এফেক্ট আসতে চলেছে। এখন এটাকে যদি আমরা কারণ হিসেবে ধরতেই চাই তাহলে কিন্তু নিফটি ব্যাংকের ওপরে সবথেকে বড় প্রেসার আসা উচিত, বেশি প্রেসার আসা উচিত ছিল। কিন্তু ঘটনা কি ঘটেছে? ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক বীজ পড়েছে সব থেকে কম। সুতরাং এই কারণটাকে কিন্তু আমি সেরকম গুরুত্বপূর্ণ বলে মনে করছি না। তার কারণ ব্যাংকের ওপরে কিন্তু আজকে সব থেকে কম প্রেসার এসেছে। তো সেকেন্ড কারণ কি দেখাচ্ছে দেখা যাক। ডিআইআই স্টাক অ্যাট হায়ার লেভেলস, ঠিক আছে। এর মানে কি? এখানে যেটা বলা হয়েছে যে দেখুন এফআইআই সেল করছে সেটা আমরা সকলেই জানি, ঠিক আছে। এফআইআই আজকেও হিউজ সেল করেছে। আমি যদি দেখাতে চাই একটু এক ঝলক দেখে নিন। ফেব্রুয়ারি আজকে দেখুন 11,639 কোটির সেলিং করেছে। এই 11,639 মানে কোটি সিঙ্গেল ডেতে আপনি যদি নিচে আসতেই থাকেন কোথাও পাবেন না। এখানে ডেটা আপনার আছে ধরুন এইখানে ডেটা দেখাচ্ছে ডিসেম্বর 20, ঠিক আছে। মানে কি 20 ডিসেম্বরের 20 তারিখ থেকে তারপরে ডিসেম্বর শেষ হয়েছে, জানুয়ারি শেষ হয়ে গেছে এবং ফেব্রুয়ারি শেষ হলো। এত বড় সিঙ্গেল ডের সেলিং কিন্তু কখনো আসেনি। সুতরাং কি এফআইআই সেল করে যাচ্ছে সেটা আমরা জানি এবং ভয়ঙ্কর রকমের সেল করে যাচ্ছে। তো যাই হোক এখানে যে কারণটা বলা হয়েছে সেটার মানে হচ্ছে এফআইআই অলরেডি সেলিং করে যাচ্ছে, ঠিক আছে। এখন এরা বলতে চাইছে যে ডিআইআই কিন্তু সেইভাবে মানে সাড়া দিচ্ছে না, মানে ডিআইআই অ্যাগ্রেসিভলি কিন্তু কিনতে আসছে না। তার কারণ কি? তার কারণ ডিআইআই স্টাকের হায়ার লেভেল, মানে বলছে যে ডিআইআই অলরেডি অনেক হায়ার লেভেলে কিনে রেখেছে, সে কারণে এখন আর কিন্তু কিনতে পারছে না। এ কথাটাকেও আমি খুব একটা কিন্তু নিতে পারছি না। তার কারণ কি? যখন মার্কেট ওপরে ছিল আমরা জানি কি এফআইআই বাইং করছিল, আর এফআইআই বাইং যখন করছিল তখন কিন্তু ডিআইআইরা সেল করছিল। ডিআইআই কখন বাইং করছে? ডিআইআই কিন্তু নিচে যত নিচে আসছে মার্কেট তত আরও তারা বাইং করছে। সুতরাং ডিআইআই বাইং করছে না, এফআইআই খালি সেল করছে, এটা কিন্তু আমি খুব একটা মেনে নিতে পারছি না। এখানে দেখুন 11,000-এ সেলিং করেছে এফআইআই, সেখানে জাস্ট ডিআইআই দেখুন কত কিনেছে 12,308। তাহলে এই কথাটা আমি ঠিক মেনে নিতে পারছি না যে ডিআইআই স্টাকের হায়ার লেভেল, ঠিক আছে। সে কারণে এই দেখুন ডিআইআইস আর স্টাক অ্যাট হায়ার লেভেল, সো দে আর ইন নো হারি টু রিপোজিশন দেমসেলস আনটিল সামথিং ক্লিয়ার পিকচার কামস, ঠিক আছে। তো সেটা কিন্তু আমি মেনে নিতে পারছি না, যেখানে 11,000-এর এগেনস্টে
12,000-এর কিন্তু ডিআইআই বাইং করে ফেলেছে। সুতরাং সেকেন্ড কারণটাকেও কিন্তু আমি খুব একটা কারণ হিসেবে মনে করছি না। এমএসসিআই রেজিং, ঠিক আছে, এমএসসিআই মানে জানেন যে মর্গান স্ট্যানলে ক্যাপিটাল, এরা ইন্টারন্যাশনালি কিন্তু মার্কেটে ইনভেস্ট করে। এরা বলতে চাইছে যে এমএসসিআই যেটা, তারা যেহেতু মানে এখন স্টক কোনটা ছাড়বে কোনটা ধরবে সেরকম একটা ব্যালেন্সিংয়ের ব্যাপার আছে, সে কারণে ডিআইআইস অ্যান্ড এফআইআইস আর এক্সপেক্টেড টু রিব্যালেন্স দেয়ার পজিশন, ঠিক আছে, অ্যাহেড অফ এমএসসিআই রেজিং, ঠিক আছে। তো ডিআইআইস অ্যান্ড এফআইআইস আর এক্সপেক্টেড টু রিব্যালেন্স, এইটুকু কথাতে শুধু মনোনিবেশ করুন, ঠিক আছে। তো এখানে ডিআইআই এফআইআই আর এক্সপেক্টেড টু রিব্যালেন্স, যদি এফআইআই এবং ডিআইআই রিব্যালেন্স করতো, রিব্যালেন্স মানে কি, কোথাও একটু হয়তো বিক্রি করে দেওয়া, আবার কোথাও সেই অ্যামাউন্টটাতে কিনে নেওয়া, ঠিক আছে, এটাকে রিব্যালেন্সিং দেওয়ার পোর্টফোলিও বলে, ঠিক আছে। এখন যদি এটাই হতো তাহলে কি, যেখানে কোথাও বিক্রি করছে যেহেতু, তাহলে কোথাও সেই টাকাটা আসতো কিনতো। কিন্তু আপনার কি এখানে এই ইন্ডেক্সগুলো দেখে আদৌ মনে হয় যে কোথাও কেনাকাটা চলছে? কোথাও কেনাকাটা চলছে না। একমাত্র পজিটিভ হচ্ছে মানে ইন্ডিয়া ভিক্স, যেটা না কোনো স্টক না কোনো মানে ইটিএফ, ঠিক আছে, এটা জাস্ট একটা ভোলাটিলিটি ইন্ডেক্স, কেবলমাত্র ভোলাটিলিটি বেড়েছে মার্কেটে, আর কোনো কিছুর কোনো একটা ইন্ডেক্সে কিন্তু আপনি গ্রিন দেখতে পাবেন না। সুতরাং সেই রিব্যালেন্সিংটা কোথায় হচ্ছে? আমার তো মনে হয় জাস্ট পিওর সেলিং হচ্ছে। যদি রিব্যালেন্সিং হতো তাহলে কোথাও না কোথাও একটা অ্যাগ্রেসিভ বাইংও থাকতো, সেটা কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। তো থার্ড যেটা কারণ দেখানো হয়েছে সেটাকেও কিন্তু আমি অ্যাকসেপ্ট করছি না। রাইজিং ইউএস বন্ড ইল্ড, এটা আমি কিছুটা অবশ্যই অ্যাকসেপ্ট করছি। তার কারণ যেহেতু ইউএস বন্ড ইল্ড মানে ইউএস বন্ড ইল্ড যেটা সেটা বাড়ছে, রাইজ করছে, সে কারণে কি হচ্ছে, অনেকেই কিন্তু মানে মার্কেট থেকে এখান থেকে বেরিয়ে ইউএসএ ফিরে যেতে চাইছে। মানে ইউএসের যেগুলো ধরুন এফআইআই বা যে টাকা ইউএস থ্রু মানে আমাদের মার্কেটে আসে, সেই টাকা হয়তো কিছুটা বেরিয়ে বন্ডে লেগে যায়। তাদের দেশের যদি বন্ড মানে ভালো রকমের ইল্ড দেয় তাহলে এখানে কেন তারা পড়ে থাকবে, এটা কিছুটা হলে অ্যাকসেপ্টেবল। এফআইআই শিফটিং মানি ফ্রম ইন্ডিয়া টু চায়না, এটা এখন একটা ট্রেন্ডই বেশ চলছে। সবাই বলছে যে মানে সেল ইন্ডিয়া বাই চায়না, ঠিক আছে। চায়না কিন্তু কিছু কিছু ইনিশিয়েটিভ এনেছে, তবে তার মানে ইন্ডিয়াকে সেল করে চায়না চলে যাবে সেটা খুব একটা আমি অ্যাকসেপ্ট করছি না। তার পেছনে একটা বড় কারণ আছে আমি কেন অ্যাকসেপ্ট করছি না। মানে চায়না কি খুবই ভালো কিছু করতে চলেছে? দেখুন চায়নার ওপরে কি হচ্ছে। ট্রাম্প প্ল্যান্স ট্যারিফ অন মেক্সিকো অ্যান্ড কানাডা অন March 4, ঠিক আছে, হোয়াইল ডাবলিং এক্সিস্টিং 10% ট্যারিফস অন চায়না। মানে এটা কিন্তু একদম মানে লেটেস্ট নিউজ, 28শে ফেব্রুয়ারি, কোনো বস্তা পচা নিউজ নেই এখানে। তো বুঝতেই পারছেন যে 10% ট্যারিফ ডবল করছে চায়না, মানে চায়নার উপরে ট্যারিফের মানে পাহাড় মানে চড়ানো হচ্ছে। তারপরে ওর চায়না কি করে বেটার পারফর্ম করবে, যেখানে ইন্ডিয়ার মানে অপোজিটে কিন্তু সে ধরনের বিশাল কিছু ট্যারিফ কিন্তু এখনও পর্যন্ত আসেনি, ঠিক আছে। তো সে কারণেও দেখলে কিন্তু চায়না হয়তো কিছু কিছু সেক্টর সস্তায় পাওয়া যাচ্ছে চায়নাতে। তো সেখানে আমরা একটা আলাদা ভিডিও বানাতে পারি যে চায়নাতে কিভাবে ইনভেস্ট করবেন, কী কী সুযোগ আছে। তবে এই ভিডিওতে সেটা আমরা করব না। তবে আমার মনে হয় ইন্ডিয়া বিক্রি করে চায়না যাওয়ার যে তাড়াহুড়ো, সেই তাড়াহুড়ো কিন্তু অতটাও খুব একটা মানে ক্লিয়ার না, ঠিক আছে। তো এটা হয়তো কিছুটা আমি অ্যাকসেপ্ট করছি, হয়তো চায়না যাচ্ছে টাকা পয়সা এখান থেকে বেরিয়ে, তবে এটা কিন্তু খুব স্ট্রং নয়। তাহলে যদি প্রত্যেকটাকে আমরা খুব স্ট্রংলি অ্যাকসেপ্ট করলাম না, তাহলে অ্যাকচুয়াল কারণটা কি? সবাই তাদের যেগুলো মনে হয় কী কী কারণ হতে পারে সেগুলো বলছে, আমিও আমার 5টা কারণ কিন্তু এখানে রাখতে চাই। তার প্রথম কারণ যেটা একদম অবভিয়াস, যেটা অবশ্যই মানে একটা কারণ, সেটা হচ্ছে এফআইআই সেলিং। এফআইআই সেলিং নিয়ে কিন্তু আপনাকে বোর করতে চাইছি না, এটা যেহেতু একটা কারণ হিসেবে আমি মনে করি তাই বলছি, কারণ এফআইআই যে সেলিং করছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই যেটা দেখালাম একটু আগেই যে 11,639 কোটির সেলিং, যেটা কিন্তু ডিসেম্বরের পরে, এখানে ডিসেম্বর পর্যন্ত ডেটাটা আসছে, ডিসেম্বর 20, সেখানে কিন্তু তারপরে কিন্তু এত বড় সেলিং হয়নি যেটা আজকে হয়েছে। তো এটা একটা কিন্তু আজকের যে ফল তার পেছনের একটা বড় কারণ। এবার সেকেন্ড কারণ যেটা, সেটা হচ্ছে আমি বলবো যে ইউএস কারেকশান। ইউএস কিন্তু ভালোই কারেক্ট করেছে, দেখুন -5.38, ঠিক আছে। এখানে এক মাসে দেখুন প্রায় -5% মতো, 5 ডেজে দেখুন জাস্ট -5.38%। তো এই ইউএস যে নেগেটিভ, এই ইউএস নেগেটিভ কিন্তু হলে, যেহেতু ইউএস সবার উপরে দাদাগিরি করে, সবার দাদা, তো সেখানে ইউএস নেগেটিভ হলে, ইকোনমিতে স্লোডাউন এলে সেখানে কিন্তু বাকিদেরও ওপরে এফেক্ট পড়ে। আর এখানে ইউএসের যে নিউ মানে একদম রিসেন্ট ইকোনমিক ডেটা এসেছে, সেখানে কিন্তু কিছুটা স্লো ডাউনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু খুব একটা ভালো নয় পুরো ওয়ার্ল্ডের জন্য। আমি বলছি শুধু ইউএস নয়, পুরো ওয়ার্ল্ডের জন্য কিন্তু খুব একটা ভালো নয়। তো এটা আমার মনে হয় যে দ্বিতীয় কারণ।
তো তৃতীয় কারণ কি আমি বলবো মার্কেট ভ্যালুয়েশন। আপনি বলেন মার্কেট ভ্যালুয়েশন তো এখন এত নিচে, মার্কেট তো অনেক সস্তা। সেটা কতটা সস্তা সেটা আমরা একটু পুরোপুরি অ্যানালাইসিস করে দেখে নিতে চাই। প্রথমে আমি দেখব যে নিফটি ফিফটি কত পিতে পাওয়া যাচ্ছে, 20 পিতে। ঠিক আছে, এখানে এটা হচ্ছে প্রাইস চার্ট। আমরা এখানে যে চার্টটা দেখব সেটা হচ্ছে পি রেশিওর চার্ট। ঠিক আছে, আর বাকি দেখব কত ম্যাক্স আপনি দেখতেই পারেন, আমি হয়তো 10 ইয়ার্স দেখলাম। ঠিক আছে, তো এই 10 ইয়ার্সের মধ্যে একটা বিশাল বড় স্পাইক দেখতে পাচ্ছেন। ফর এক্সাম্পল এই জায়গায় দেখুন 12ই ফেব্রুয়ারি 2021 41 পি হয়ে গেছিলো, মানে যেটা একেবারে অবাস্তব। তো সেই বড় পি মানে এতটা হাই পির কারণে কিন্তু মিডিয়ান পিটা একটু ওপরে চলে গেছে 23.5। মানে আপনি যদি এই স্পাইকটাকে একটা মোটামুটি অ্যাভারেজ ধরে নেন তাহলে কিন্তু এই মিডিয়ান যেটা সেটা স্বাভাবিকভাবেই কমে যাবে। ঠিক আছে, আর কমে গেলে সেটা কতর কাছাকাছি আসবে, ওই 20-22 ধরুন, যাই হোক কাছাকাছি একটা আসবে। আর এখন কত পিতে আছে, 20 পি। ঠিক আছে, সুতরাং এটা কিন্তু বিশাল কিছু সস্তা মার্কেট হয়ে যায়নি। হ্যাঁ, অবশ্যই একটা ভ্যালুয়েশন ঠিকঠাক আন্ডার কন্ট্রোল আছে, কিন্তু একেবারেই সস্তা মার্কেট হয়ে গেছে সেটা কিন্তু নয়। তো যেখানে মিডিয়ান পি 23.5, সেখানে এই স্পাইকটা বাদ দিলে সেটা আরেকটু কমবে, আর তারই কাছাকাছি আছে কিন্তু পি। ঠিক আছে, এটা আমি আপনাকে 10 বছরে কিন্তু হিস্ট্রি দেখালাম। যদি ম্যাক্সিমাম দেখাই, ধরুন এটা প্রায় 2006 থেকে দেখা যাচ্ছে, সেখানে পি রেশিওটা কিন্তু এরকম একটা জায়গায় আছে, যেখানে কিছু কিছু সময় ফর এক্সাম্পল 2008-এ দেখুন অনেক নিচে ছিল, বা এই জায়গায় দেখুন সেটা কিন্তু 15 পিতে পৌঁছে গেছিলো, বা এখানে কোভিডের সময়ও কিন্তু প্রায় ধরুন এই 18-র নিচেও পৌঁছে গেল, সেখানে 20-তে আছে। ঠিক আছে, তো মার্কেট সস্তা সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মার্কেট যে একেবারে নিচে চলে এসছে, পি অনেক কমে গেছে, এখান থেকে দৌড়তেই হবে তারও কিন্তু কোনো মানে নেই। সুতরাং এটা হচ্ছে নিফটি 50। আমরা যদি একটু নিফটি মিড ক্যাপ এবং স্মল ক্যাপের দিকে দেখতে চাই তাহলে নিফটি মিড ক্যাপ 50 লাগিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন নিফটি মিড ক্যাপ 50-র এখনও পর্যন্ত পি হচ্ছে 38.1। ঠিক আছে, এগুলো কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না, তো 30.1 মানে 30.1ই। আর আমরা যদি একটু পি রেশিওর কম্প্যারিজনটা দেখে নিতে চাই, আর আমি এখানে চলে যাব ধরুন ম্যাক্সিমাম। ঠিক আছে, তো ম্যাক্সিমাম হলে কোথায় আপনি চলে এসেছেন, 2009 থেকে আপনার কাছে ডেটা আছে। তো 2009 থেকে মোটামুটি অনেকগুলোই বছর, 16 বছর ধরুন, এখানে মিডিয়ান যেটা সেটা হচ্ছে 21.5। মানে এই বড় বড় স্পাইক থাকা সত্ত্বেও কিন্তু মিডিয়ান হচ্ছে 21.5। আর এখন কোথায় আছে বুঝতেই পারছেন, প্রায় 40-এর কাছাকাছি, 38.1। ঠিক আছে, সুতরাং ছবিটা কিন্তু পুরো স্পষ্ট যে যেটা মিডিয়ান পি মানে নিফটি মিড ক্যাপের কথা বলছি, সেই মিডিয়ান পি কিন্তু অনেকটাই নিচে। আমি বলছি না যে ওই পিতে যেতেই হবে, ঠিক আছে, কারণ কোম্পানির আর্নিং অনেক বেড়েছে, হয়তো আরও বেশি পিতে ট্রেড করা ডিজার্ভ করে, কিন্তু আপনি যদি জাস্ট মানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে চান সেখানে কিন্তু পি যেটা দেখছেন 21.5, যেটা মিডিয়ান পি, তার থেকে কিন্তু অনেকখানি ওপরে আছে মার্কেট। আমি যদি একটু রিসেন্ট টাইমে দেখতে চাই, ফর এক্সাম্পল 10 ইয়ার্স, 10 ইয়ার্সেও দেখুন 10 ইয়ার্সে মিডিয়ান পি হচ্ছে 31, আর এখানে পি হচ্ছে সেই 38, বুঝতেই পারছেন। 5 ইয়ার্সে দেখুন, 5 ইয়ার্সে হচ্ছে 24 পি, সেখানেও উপরে দেখতে পাচ্ছি। সুতরাং 3 ইয়ার্সে দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু যে মিডিয়ান পি মানে এই যে ডটেড লাইনটা তার কিন্তু ওপরেই আছে, সেটা 3 বছরে দেখুন, 5 বছরে দেখুন, আর 10 বছরে দেখুন। সুতরাং বুঝতেই পারলেন যে মিড ক্যাপ যেটা মিড ক্যাপ 50 আমি দেখছি, যেটা মিড ক্যাপের ধরুন একদম স্ট্যান্ডার্ড ইন্ডেক্স, সেটাও কিন্তু একটু হাই পি প্রদর্শন করছে। আপনি একটু স্মল ক্যাপ দেখে নিন, নিফটি স্মল ক্যাপ। ঠিক আছে, তো স্মল ক্যাপ 50 আমি দেখতে চাই। তো নিফটি স্মল ক্যাপের পিটা কিন্তু মানে নিফটি স্মল ক্যাপ 50 পার্টিকুলারলি পিটা কিন্তু 22.8। ঠিক আছে, আমরা এখানে আবারও পি রেশিও কম্প্যারিজন করে নেব। তো পি রেশিও কম্প্যারিজন করলে কি দেখা যাচ্ছে, আমরা যদি 10 ইয়ার্সে দেখতে চাই তাহলে কিন্তু মিডিয়ান ইন্ডেক্স যেটা মানে মিডিয়ান ইন্ডেক্স পি যেটা 25.6, তার থেকে কিন্তু নিচেই আছে। ঠিক আছে, এটা 10 ইয়ার্সে দেখলাম। আমি যদি ম্যাক্স দেখতে চাই তাহলেও কিন্তু মিডিয়ান পির থেকে নিচে আছে। 5 ইয়ার্স যদি দেখি তাহলেও কিন্তু মিডিয়ান পির থেকে নিচে আছে, আর যদি 3 ইয়ার দেখতে চাই তাহলেও মিডিয়ান পির থেকে নিচে আছে, যেটা অনেকটাই নিচে চলে গেছিলো ফেব্রুয়ারি, এখানে ফেব্রুয়ারি নয়, এটা হচ্ছে মার্চ এপ্রিল। ঠিক আছে, এপ্রিলের সময় অনেকটা নিচে চলে গেছিলো। তো সেই নিচে যাওয়া কিন্তু এখনও অনেক বাকি। আমি বলছি না, আবারও বলছি যে এটা ওই নিচে যেতেই হবে, কিন্তু এটা মোটামুটি ঠিকঠাক পিতে না বললেও মোটামুটি মিডিয়ান পিতে আছে বলা যায়। ঠিক আছে, আরও সস্তা হতে পারে, সেটা কিন্তু মার্কেটকে কন্ট্রোল করা খুব মুশকিল, মার্কেটকে প্রেডিক্ট করা খুব মুশকিল। তবে এটুকু ঠিক যে মিডিয়ান পি থেকে একটু সেফ জায়গায় আছে স্মল ক্যাপ। এবার আসছি আমার চতুর্থ কারণে। চতুর্থ কারণটা কি তার এক ঝলক আপনারা অলরেডি দেখে নিয়েছেন, এবং আমি মনে করি সেটা একটা সিরিয়াস কারণ। সেটা হচ্ছে ইউএস প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফ নিয়ে হইহল্লা। এখানে দেখতে পাচ্ছেন ট্রাম্প প্ল্যান্ট ট্যারিফ অন মেক্সিকো, কানাডা। ঠিক আছে, সেখানে যখনই কোনো দেশের উপরে চাপানো হচ্ছে
তখন অন্যান্য দেশও কিন্তু ভয় পাবে। এখানে মেক্সিকো কানাডার উপরে হয়েছে, চায়নার উপরে হচ্ছে, সেখানে ইন্ডিয়ার ওপরেও টুকটাক এসেছে। তো সে কারণে কিন্তু ইন্ডিয়ার ওপরেও তার একটা কিন্তু নেগেটিভ প্রভাব পড়বে, সেটা অত্যন্ত স্বাভাবিক। এটা হচ্ছে আমার ফোর্থ কারণ। আর ফিফথ কারণ যেটা, সেটা কিন্তু কেউ একেবারেই অবহেলা করতে পারবেন না এবং অনেকে হয়তো সেটা নিয়ে কথা বলছেন না। সেটা হচ্ছে একদম ফ্রেশ এবং রিয়েল ডেটা। একদম ওয়েবসাইটে গিয়ে আপনাকে দেখাবো। এটা কোন ওয়েবসাইট? এটা হচ্ছে পিআইবি ওয়েবসাইট। পিআইবি হচ্ছে প্রেস ইনফরমেশন ব্যুরো, ঠিক আছে। তো সেখানে আপনি একদম রিয়েল ডেটা পেয়ে যাচ্ছেন। এখানে দেখতেই পাচ্ছেন রিয়েল জিডিপি গ্রোথ যেটা রেট 9.2% ছিল 2023 থেকে 2024-এ, সেটা কিন্তু এখানে দেখছেন যে গ্রোথ রেট যেটা এস্টিমেটেড ছিল সেটা হচ্ছে 6.5%। আর এসেছে কত? রিয়েল জিডিপি এসেছে 6.2%। তো বুঝতেই পারছেন একটা বিশাল বড় ড্রপ হয়েছে। তো এই ড্রপ কিন্তু অনেকেরই জানা ছিল, মানে যেগুলো বড় পার্টি যারা, তাদের কিন্তু জানা ছিল। আর সে কারণে তারা কিন্তু এই ডেটা হয়তো এসেছে দেখুন 4 PM, মানে আজকেই 4 PM এসেছে বাই পিআইবি দিল্লি। সেটা কিন্তু বুঝতেই পারছেন বড় প্লেয়াররা কিন্তু আগে থেকে টের পায়। তো সেই টের পেয়েছে এবং সে কারণে কিন্তু এর একটা ঝাঁকুনি আজকে মার্কেটকে অলরেডি দিয়ে ফেলেছে। আর সে কারণে আমরা এরকম একটা বিশাল বড় ধস আজকে দেখতে পেলাম, কারণ জিডিপির ডেটা কিন্তু ততটাও কিন্তু স্ট্রং নয়। তবে হ্যাঁ, মার্কেটে এরকম ধস কিন্তু এর আগেও নেমে এসেছে। শুধু এরকম নয়, এর থেকে বড় বড় ধস নেমে এসেছে। আর তারপরেও কিন্তু মার্কেট অল টাইম হাইতে পৌঁছেছে। এবং রিসেন্টলি কিছু কিছু নিউজ আসছে যে বড় যেসব ব্রোকারেজ, মানে বিদেশি ব্রোকারেজ, তারাও কিন্তু বলছে যে মার্কেট কিন্তু 2025-এর মধ্যেই 10 থেকে 12%, মানে আমি ইন্ডেক্স লেভেলে বলছি, 10 থেকে 12% কিন্তু রিটার্ন আবার দিয়ে দিতে পারে। তো সে কারণে ভয় পাবেন না। যদি আপনার ইনভেস্টমেন্ট ঠিকঠাক জায়গায় থাকে, হয়তো আপনি সেই ভ্যালু ফিরে পাবেন বা অনেক লাভ করেই কিন্তু মার্কেট থেকে বেরোবেন। এখানে ধৈর্যতার পরিচয় দিতে হবে, ধৈর্যশীল হতে হবে। আর স্টক মার্কেট এবং ধরুন ভারতের ইকোনমি, এই দুটোর উপরে বিশ্বাস রাখতে হবে। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার একটাও মিস না হয়ে যায়। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।